নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের থেকে আমরা শুরু করছি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর বিভিন্ন যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় ভিত্তিক আলোচনা। প্রথমে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব, তারপর সেই অধ্যায় থেকে যত ধরনের শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন হবে আপনাদেরকে সেগুলো এক এক করে প্রোভাইড করব। শিক্ষাবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টারটি হচ্ছে শিখন বা লার্নিং। এই চ্যাপ্টারটি নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি বড় হতে পারে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি আশা রাখছি দেখবেন, এবং আমরা ভিডিওটি কয়েকটি পার্টে তৈরি করব আপনাদের সুবিধার্থে। বাদবাকি পার্টগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি প্রথম অধ্যায়, শিখন বা লার্নিং। শিখন বা লার্নিং কি? আমরা যা কিছু শিখি সেটি হলো শিখন। আমরা সাইকেল চালাতে শিখি, আমরা ছোটোবেলায় কথা বলতে শিখেছি, হামাগুড়ি দিতে শিখেছি, আমরা দাঁড়াতে শিখেছি, হাঁটতে শিখেছি, রান্না করতে শিখেছি। যাবতীয় যত কিছু আমরা যে শিখি সেটাই হচ্ছে শিখন। আমরা কোনো সময় বই পড়ে শিখি, টিভি দেখতে দেখতে শিখি, কারো সঙ্গে গল্প করতে করতে শিখি, বা কোথাও ঘুরতে গিয়ে শিখি। শেখার কিন্তু শেষ নেই। আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুই কিন্তু শিখতে পারি। এই শিখন নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। আশা রাখছি বুঝতে পারছেন লার্নিং বা শিখন কাকে বলে। অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করাই হলো শিখন। আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা প্রথম আগুন দেখেছি বা দেখে শিশুরা আগুনটা কিন্তু ছুঁতে চায়। আমরা জানি, বড়রা জানি যে আগুনে যদি আমরা হাত দিই তাহলে আগুনের ছ্যাঁকা কিন্তু বা শ্যাক কিন্তু আমাদের লাগবে, ব্যথা লাগবে। কিন্তু ছোট শিশুটি সে কিন্তু জানে না। সেই শিশুটি যখন সেই আগুনের দিকে হাত বাড়াবে, তাকে আমরা যতই বারণ করি না কেন, যতক্ষণ না পর্যন্ত সে সেই আগুনে ধরে সে যতক্ষণ না পর্যন্ত সেই আগুন থেকে ব্যথা পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই আগুনটা ধরার কিন্তু একটা তার ইচ্ছা কিন্তু সবসময় মনের মধ্যে থাকবে। যখনই সে আগুনে হাত দিল এবং ছ্যাঁকা খেলো বা ব্যথা পেল, সেখান থেকে কিন্তু সেই শিশুটি একটি কিন্তু শিখন অর্জন করলো। কি শিখন বা কি শিখলো? যে হ্যাঁ, আগুনে হাত দিলে হাত পুড়ে যেতে পারে বা ব্যথা লাগতে পারে। পরবর্তী থেকে কিন্তু যতই আমরা শিশুটির সামনে আগুন নিয়ে যাই না কেন, শিশুটি কিন্তু সেখান থেকে দূরে চলে যাবে। এই ছোট্ট ছোট্ট থেকে বড় বড় জিনিস সব কিছুই আমাদের কিন্তু শিখনের মধ্যে পড়ছে। বাইক চালানো, গাড়ি চালানো, সব কিছুই কিন্তু শিখনের অন্তর্গত। সেই জন্য এখানে কি বলেছে? অতীত অভিজ্ঞতার মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করাই হলো শিখন। মনোবিদ স্মিথ কি বলেছেন? অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা বা পুরাতন আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া হলো শিখন। আমি সবসময় একটা উদাহরণ দেই। যখন আমরা প্রথম সাইকেল চালানো শিখেছি, সাইকেল চালানোর আগ পর্যন্তর আচরণ, আমরা সাইকেলটি কি করতাম? আমরা নিয়ে নিয়ে বেড়াতাম, সাইকেলও হাঁটাতাম, নিজেও হাঁটতাম, কারণ আমরা সেই সময় সাইকেল চালাতে পারতাম না। যখন আমরা সাইকেল চালানো শিখে গেছি, তার আগের আর মানে পুরাতন আচরণ এবং নতুন আচরণের মধ্যে কী ডিফারেন্স? যে আমরা আগে সাইকেল চালাতে পারতাম না, হাঁটিয়ে নিয়ে বেড়াতাম, এখন কিন্তু সাইকেলে চড়ে কিন্তু ঘুরতে পারছি। ঠিক একই রকমভাবে আমরা যখন কথা বলতে পারতাম না, কথা বলতে শেখার আগে আমরা বিভিন্ন ইশারা দিয়ে বা আধো আধো কথা মাধ্যমে আমাদের মনের ভাব কিন্তু প্রকাশ করতাম। যখন একদমই আধো আধো কথা বলতে পারতাম না, তখন আমরা ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করতাম। তারপর যখন আধো আধো কথা শিখে গেলাম, তারপরে কিন্তু আমরা আধো আধো কথার মাধ্যমে একজন মনের ভাব কি প্রকাশ করতে চাচ্ছে সেটা বোঝালাম। যখন একবারে কথা শিখে গেলাম, তখন কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করি পুরোপুরি বাক্য গঠনের মাধ্যমে। ম্যাকইয়র্ক এবং ইরোভেন কি বলেছে? সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার ফলে আচরণ পরিবর্তনই হলো শিখন। হিলগার্ড কি বলেছে? শিখন হলো বারবার অনুশীলনের ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাণীর আচরণের পরিবর্তন। আমরা যখন অঙ্ক করি বা কোনো কিছু মুখস্থ করি,
বারবার অনুশীলন করেই কিন্তু আমরা সেগুলো মনে রাখি, বা অঙ্ক যে ভুল করার প্রবণতা আমরা কিন্তু কমিয়ে আনি বারবার অনুশীলনের মাধ্যমে। জি মরফি কি বলেছে? পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আচরণের যে কোনো ধরনের পরিবর্তনকেই শিখন বলে। আমরা কোনো একটি নতুন জায়গায় গেলাম, সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার পরিবেশ আমাদের বাড়ির পরিবেশের সঙ্গে কিন্তু এক হবে না, কিন্তু আমরা সেই নতুন জায়গায় গিয়ে, ধরুন আমরা গরম এলাকায় বসবাস করি, কোনো ঠান্ডা এলাকায় গেলে আমরা কি করব? পোশাক পরিচ্ছদ নিয়ে যাব, গরম কাপড় নিয়ে, সোয়েটার নিয়ে যাব। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ঠান্ডা জায়গায় গেলে কিন্তু আমাদের শীতের জামা কাপড় নিয়ে যেতে হয়। আবার উল্টোটাও কিন্তু হতে পারে যে আমরা যদি কোনো গরম জায়গায় যাই, তখন তো আমরা সোয়েটার নিয়ে যাব না, তখন নিশ্চয়ই গরমের জামা কাপড় নিয়ে যাব। ঠিক একই রকমভাবে খাওয়া দাওয়া হতে পারে, আমরা কী ভাষায় কথা বলছি সেখানে সেটাও হতে পারে, বাদবাকি অনেক কিছুই হতে পারে। এবার আমরা দেখে নিই শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। শিখন একটি প্রক্রিয়া, অবশ্যই শিখন একটি প্রক্রিয়া। শিখন উদ্দেশ্যমুখী। শিখন উদ্দেশ্যমুখী কী করে? আমরা যদি না চাই তাহলে কিন্তু আমরা কিছু শিখতে পারবো না। আমরা সাইকেল চালাতে শিখতে চেয়েছি বলেই আমরা সাইকেল চালাতে পারছি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও সাইকেল চালাতে পারে না। নিশ্চয়ই কোনো না কোনো বাধা এসেছিল তাদের সাইকেল চালানোর ক্ষেত্রে। বা আমরা অনেকে 4 চাকা চালাতে পারি না, 2 চাকা চালাতে পারি না, বা অনেক কিছুই আছে যেগুলো আমরা পারি না। যদি আমাদের সেই জিনিসটি শেখার ইচ্ছা থাকে তবেই কিন্তু আমরা শিখতে পারবো। সেই জন্য কিন্তু শিখন উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। 3 নাম্বার, শিখনের ফলে নতুন আচরণ তৈরি এবং পুরনো আচরণ পরিবর্তন হতে পারে। এই তো কথা বলছিলাম প্রথমেই, আমরা যখন কথা বলতে পারতাম না, যখন কথা শিখলাম তখন কি আমরা আধো আধো কথাতে কথা বোঝানোর চেষ্টা করি? নিশ্চয়ই না। যদি আমরা করি তাহলে ওটা হাসি ঠাট্টার কারণে হয়তো করতে পারি, কিন্তু আমরা যখন কথা বলতে পারতাম না তখন আমাদের ইশারা দিয়ে আমরা কথা বলতাম। কথা শেখার সঙ্গে সঙ্গে আমরা পুরো বাক্য গঠনের মাধ্যমে বা কিছুটা বাক্য গঠনের মাধ্যমে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি। সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা যেটা উদাহরণ দিলাম সেটাও হতে পারে। 4 নাম্বার কি বলেছে? শিখন একটি ব্যাপক ও সর্বজনীন প্রক্রিয়া। শিখন মানে সব কিছুরই একটা শেখার বিষয় আছে। সর্বজনীন প্রক্রিয়া মানে সবার মধ্যে সম্পর্কযুক্ত, সবাই কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত শিখনের সঙ্গে। 5 নাম্বার, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, প্রশিক্ষণ প্রভৃতির ফলে শিখন সংগঠিত হয়। অভিজ্ঞতার দ্বারা, পর্যবেক্ষণের দ্বারা, সবসময় যে আমরা কেউ বলবে বা কোনো কিছু পড়বো, পড়াশোনা করে যে সব কিছু শিখবো তা তো নয়। কে কী করছে না করছে, পারিপার্শ্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। 6 নম্বর পয়েন্ট, শিখন জন্ম থেকে মৃত্যু অবধি পরিলক্ষিত হয়। একটু আগে বলছিলাম আমরা জন্ম থেকে মৃত্যু আগ পর্যন্ত কিছু না কিছু জিনিস শিখতেই পারি। মরার আগ পর্যন্ত আমরা কখন মারা যাব আমরা তো জানি না। এখন আমরা কিছু শিখলাম, বা একটু পরে আমরা মারা গেলাম, তার আগে আমরা কিছু একটা শিখলাম বা শিখছি, বুঝতে পারছি, সেটাও তো শিখন। 4 নাম্বার, অভিযোজনমূলক। অবশ্যই শিখন অভিযোজনমূলক, একটু আগে বলছিলাম। 9 নাম্বার, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেও শিখন হতে পারে। শিখন ইচ্ছাকৃত তো আমরা বললাম, নিজের ইচ্ছা মতো যে জিনিসটা আমরা শিখতে যাবো সেই জিনিসটা আমরা শিখবো। অনিচ্ছাকৃত কিভাবে? কেউ গল্প করছে, সেই গল্প করার জিনিসটি আমাদের কানে ভেসে আসলো, বা আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ধরুন আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছিলাম, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, বিভিন্ন ধরনের পোস্টার দেখছি, সেখান থেকেও আমরা কিছু শিখলাম। নতুন একটা প্রাকৃতিক পরিবেশে গেলাম, হঠাৎ করে একটা নতুন জিনিস আমাদের চোখে পড়ে গেল যেটা আমার জানা ছিল না। টিভি দেখতে দেখতে হঠাৎ করে কিছু একটা জিনিস শিখে ফেললাম। আমাদের টিভি দেখার কি মূল উদ্দেশ্য কি আমাদের কিছু জিনিস শেখা? নিশ্চয়ই নয়। কিছু কিছু ক্ষেত্রে শেখা হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমরা টিভি দেখি, টেলিভিশন দেখি, কিন্তু আমরা টেলিভিশন দেখেও কিন্তু অনেক কিছু শিখে ফেলি। সেজন্য কিন্তু ওটাও কিন্তু অনিচ্ছাকৃতভাবে শিখন হতে পারে। 10 নাম্বার, শিখনের ফলে পজিটিভ নেগেটিভ পরিবর্তন হতে পারে। শিখন, ভালো শিখন হলে সেটা পজিটিভ, খারাপ শিখন হলো নেগেটিভ। চুরি করা শেখা, ডাকাতি করা শেখা, সেগুলো তো শিখন। তাহলে সেগুলো তো সমাজের পক্ষে ভালো নয়। তাহলে সেগুলো হচ্ছে মানে অসামাজিক কাজকর্ম করতেও কিন্তু শিখতে হয়, জানতে হয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু শিখন হচ্ছে, কিন্তু সেগুলো কোনো নেগেটিভ। আর পজিটিভ কি? সমাজের উন্নয়নের জন্য বা যে শিক্ষাগুলো সমাজে কাজে লাগবে, যেমন আমরা পড়াশোনা করছি, এগুলো কিন্তু পজিটিভ। বা কেউ চাকরি করছে পড়াশোনা করে, পরীক্ষায় পাশ করে, কেউ গাড়ি চালাচ্ছে,
কেউ কৃষিকাজ করছে, এগুলো কিন্তু পজিটিভ, শিখনের পজিটিভ দিক এগুলো। কারণ কৃষিকাজ করতে গেলেও কিন্তু তাকে শিখতে হয়, জানতে হয় কখন জল দিতে হবে, কোন ফসল কোন সময় বুনতে হবে, সব কিছু শেখার বিষয় আছে। নেগেটিভ শিখন হচ্ছে সমাজের পক্ষে যেটি ক্ষতিকর, মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, আরও যত ধরনের জিনিসগুলো আছে সবগুলো কিন্তু নেগেটিভ। 11 নম্বর পয়েন্ট কি, শিখন প্রেরণা নির্ভর প্রক্রিয়া। প্রেরণা মানে মোটিভেশন। আমরা মোটিভেট যত হব তত শিখন কিন্তু বেশি হতে পারে। আমরা শিখতে শিখতে পড়তে পড়তে অনেক সময় আমার ভালো লাগে না, কিন্তু আমরা যদি কোনো কারণে যদি প্রেরণা অর্জন করতে পারি বা মোটিভেট হতে পারি সেই সময়, তাহলে কিন্তু শিখন অটোমেটিক্যালি কিন্তু অল্প হলেও কিন্তু ভালো হয়। 12 নম্বর, শিখন সার্বিক বিকাশে সহায়তা করে। কারণ আমরা যত শিখব তত আমরা উন্নত হব। এই যে এখন যে আমরা জিনিসগুলো পড়াশোনা করছি, ধরুন এই কথা বলুন, আমি যে কম্পিউটারে এই বিষয়গুলো যে আপনাদের জন্য তৈরি করেছি, সেটা কিন্তু আমাদের শিখতে হয়েছে আমাকে। আমি না শিখলে এগুলো বানাতাম কী করে? তাহলে এই জিনিসটি আমাকে শিখতে গিয়ে কিন্তু আমি অনেক কম্পিউটারের নলেজ কিন্তু গেন হয়েছে আমার। ঠিক আপনাদেরও কিন্তু অনেক কিছু শেখা হচ্ছে, এখান থেকেও কিন্তু আপনারা আপনাদের ব্যক্তিত্ব কিন্তু উন্নত করছেন। সেই জন্য এখানে বলা হয়েছে শিখন সার্বিক বিকাশে সহায়তা করে। 13 নম্বর, শিখন চাহিদা নির্ভর। এটা যত সম্ভব কপি হয়ে গেছে, আমরা নিজেদের চাহিদার উপর নির্ভর করে আমাদের শিখন কতটা হবে না হবে সেটি নির্ভর করে। শিখন অনুশীলন নির্ভর একটি প্রক্রিয়া। শিখন অনুশীলন নির্ভর একটি প্রক্রিয়া। আমরা যত অনুশীলন করব তত কিন্তু আমাদের শিখন ভালো হবে। আমরা যদি 1-2 বার চালানো শিখতাম সাইকেল, তাহলে কিন্তু আমাদের শিখনটা কী হতো, ভালো হতো না। আমরা একবার চিন্তা করুন, আপনারা যারা সাইকেল চালাতে পারেন, কতবার আমরা ট্রাই করেছি ছোটোবেলার থেকে, কারো সাইকেল পেলেই আমরা নিয়ে চুপচুপ করে বেরিয়ে যেতাম। কত ব্যথা পেয়েছি, কত পড়ে গেছি, কত কি হয়েছে, তারপরে কিন্তু আমরা সাইকেল চালানো শিখেছি। এই যে আমরা যে কথা বলতে পারছি, একদিনে কি শিখেছি? অনেক চেষ্টা করে 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 কিন্তু আমরা শিখেছি। ঠিক সব কিছুই কিন্তু আমরা একবারে কিন্তু পারদর্শী হই না। সেজন্য আমরা যত অনুশীলন করব তত শিখন আমাদের ভালো হবে। নেক্সট, টাইপ অফ লার্নিং, শিখনের শ্রেণীবিভাগ। শিখন অনেক ধরনের হয়। তথ্যগত শিখন, সংযোগ শিখন বা সহযোগী শিখন, ধারণা শিখন, পদ্ধতিগত শিখন, সামান্যীকরণ শিখন, নীতি ও সূত্রের শিখন। আমরা যখন নোট প্রোভাইড করব এগুলো বিস্তারিত আলোচনা করব নোটে। এবার আমরা দেখি রবার্ট গ্যাগনের মতে শিখনগুলো কি কি। টাইপস অফ লার্নিং অ্যাজ স্টেটেড বাই গ্যাগনে। রবার্ট গ্যাগনে তিনি 8 ধরনের শিখনের কথা বলেছেন। রবার্ট গ্যাগনি কাঠিন্যতার দিক থেকে, আমি কি বলছি ভালো করে মনে শুনুন, রবার্ট গ্যাগনি কাঠিন্যতার দিক থেকে স্টেপ বাই স্টেপ 8টি শিখনের কথা বলেছে। সব থেকে সোজা এবং সব থেকে কঠিন শিখনের মাঝখানে সব মিলে 8 ধরনের শিখন আমরা দেখতে পারি। তার মধ্যে সব থেকে সোজা সংকেত শিখন বা সিগন্যাল লার্নিং, আর সব থেকে কঠিন সমস্যা সমাধানমূলক শিখন। আপনাদের প্রশ্ন আসতে পারে কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা শিখন কৌশল কোনটি গ্যাগনের মতে? যদি সোজা আসে তাহলে সংকেত শিখন, এবং এও প্রশ্ন আসতে পারে যে সব থেকে কাঠিন্যতার দিক থেকে সব থেকে বেশি কঠিন কোন শিখন কৌশল রবার্ট গ্যাগনে দিয়েছেন, তাহলে সমস্যা সমাধানমূলক শিখন। একটু আইডিয়া দিয়ে নিই। সংকেত শিখন, যখন আমরা কেউ ভাষা শিখিনি, একটি শিশু যখন কোলে কোলে ঘোরে বা আমরা একটা শিশুকে যখন কোলে নিতে চাই, তখন আমরা কি করি, শিশুটির দিকে আমরা 2 হাত বাড়িয়ে দিই। শিশু হয় আমাদের কোলে আসবে, না হলে আসবে না। এটা হলো সংকেত শিখন, খুব ইজি। হাত বাড়ালাম, শিশু বুঝলো যে তাকে নেওয়ার জন্য আমরা হাত বাড়াচ্ছি। বা ইশারা দিয়ে কোনো কিছু কথা বলা, বা হাত নাড়ানো, হাত নাড়া টাটা বাই বাই করলাম, তার মানে কি বিদায় নিচ্ছি। এগুলো হলো সংকেত শিখন। আর সমস্যা সমাধানমূলক শিখন বলতে, কোনো কিছু সমস্যার সম্মুখীন যদি আমরা হই, তাহলে সেই সমস্যার সম্মুখীন হলে সমস্যার সমাধান করতে গিয়ে সেই সমস্যা নিয়ে আমাদের ভাবতে হবে, সমস্যাটা কেন আসলো, সমস্যাটা এর আগে এসেছিল কি না,
সেই সমস্যাটা যদি আগে আসে তাহলে আমরা কিভাবে সমাধান করেছিলাম, বা এই সমস্যাটা যদি নতুন হয় তাহলে এই ধরনের সমস্যা কি ফেস করেছি এর আগে। অনেক কিছু চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে হয়। সেজন্য সমস্যা সমাধান যে করতে পারে তার কিন্তু শিখন অনেক ভালো। কারণ একটি শিশুকে যদি সমস্যা সমাধান করতে বলি সে কিন্তু পারবে না, কিন্তু একজন বয়স্ক ব্যক্তি বা আমাদের বাবা ঠাকুরদারা যারা আছেন, আমাদের সময় এখন যে সমস্যা হচ্ছে, হ্যাঁ পুঁথিগত কোনো সমস্যা আসলে হয়তো তারা পাবে না, তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা অত নেই, কিন্তু সাধারণ ক্ষেত্রে চিন্তা করুন, আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা কার কাছে যাই? আমাদের থেকে যারা সিনিয়র বড়রা বা বাবারা, বাবা মায়েরা বা ঠাকুরদা ঠাকুমা যারা আছে বড়রা, কাকা জ্যাঠা, তাদের কাছে আমরা যাই। কেন যাই? কারণ তাদের অভিজ্ঞতা বেশি, তারা অভিজ্ঞতার মাধ্যমে প্রচুর শিখন অর্জন করেছে, শিখেছে অনেক কিছু, সেই জন্য কিন্তু তারা প্রচুর সমস্যা সমাধান করতে পারে। সেই জন্য সমস্যা সমাধানমূলক শিখন কিন্তু খুবই কাঠিন্যতার দিক থেকে সব থেকে বেশি কঠিন, আর সংকেত শিখন হলো সব থেকে সোজা। আর বাদবাকিগুলো কী আছে? সংকেত শিখনের ফলে আরেকটু বেশি কঠিন হলো উদ্দীপক প্রতিক্রিয়া শিখন, তারপর হচ্ছে সংযুক্তিকরণ বা শৃঙ্খলিতকরণ শিখন, ভাষাগত অনুষঙ্গমূলক শিখন, পৃথকীকরণ শিখন, ধারণা শিখন, নিয়ম শিখন এবং সর্বশেষ সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং লার্নিং। আশা রাখছি যে ধারণাটি দিয়েছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটি লাইক করছেন না, শেয়ার করছেন না, অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে আমরা যাব একবারে শিখনের উপাদান বা ফ্যাক্টর অফ লার্নিং। আমরা যে কোনো কিছু শিখি সেই শেখাটা কেমন হচ্ছে, ভালো খারাপ কম বেশি, এই শিখনগুলো কিসের উপর নির্ভর করে? একটি মানে এক কাপ চা বানাতে গেলে আমার কিন্তু অনেক কিছু উপাদান দরকার। চায়ের চা পাতা দরকার, জল দরকার, আগুন দরকার, একটা ভাণ্ড দরকার, সব কিছু মিলেই কিন্তু আমার মিলেমিশে তারপরে কিন্তু আমাদের চাটা রেডি হবে। ঠিক একই রকমভাবে শিখন কেমন হবে তা নির্ভর করবে পরিণমন, প্রেষণা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতার উপর। যার যেমন পরিণমন, প্রেষণা, মনোযোগ, আগ্রহ, মানসিক ক্ষমতা, এই পাঁচটির মিলেমিশে কারো শিখন ভালো হবে, কারো অতি শিখন হবে, কারো শিখন অল্প হবে বা একদমই হবে না। সেজন্য শিখনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে শিখনের উপাদানগুলো কি? পরিণমন, ইংরেজিতে ম্যাচুরেশন, 2 নাম্বার প্রেষণা বা মোটিভেশন, 3 নাম্বার হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন, 4 নাম্বার হচ্ছে আগ্রহ ইন্টারেস্ট, 5 নাম্বার হলো মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি। একটু সংক্ষেপে বলে নিই। আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনার কথাই দিয়ে শুরু করি। যখন আমরা পড়াশোনা করি, একদম ছোট যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমাদের কি প্রথমে কি শেখানো হয়? 1 2 3 4 শেখানো হয়। আস্তে আস্তে যত আমরা বড় হই তখন আমাদের যোগ বিয়োগ, তারপরে গুণ ভাগ, এরকম করতে করতে পাটিগণিত, বীজগণিত, বড় বড় সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমাদের অঙ্ক করানো হয়। কেন আমরা ছোটোবেলাতেই প্রাইমারি স্কুলের বাচ্চাটাকে কেন আমরা পাটিগণিত বা বীজগণিতের বড় বড় অঙ্ক বা সূত্র খাটিয়ে অঙ্ক করতে দেই না? কেন দেই না? কারণ তারা সেই বয়সে কিন্তু সেই জিনিসটি পারবে না। তাহলে যখন আমরা সেই বয়সের ব্যাপারটা বলছি সেটি হচ্ছে পরিণমন, তার মানে সেই শিশুর পরিণমন ঘটেনি। একটি শিশু কখন হাঁটা শিখবে? শিশুটি তো জন্মগ্রহণ করার পরেই সে হাঁটা শেখে না, কিছুদিন পরে, কয়েক মাস পরে সে হামাগুড়ি দিতে শেখে, তারপর সে কিছু মাস পরে চেষ্টা করতে করতে হাঁটতে শেখে। একটি শিশু জন্মগ্রহণ করার পরেই কেন সে হাঁটতে পারে না? কারণটি হলো তার পরিণমন ঘটেনি। একজন শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই কেন কথা বলতে পারে না? কারণ কথা বলার জন্য যেটা দরকার সেটা হলো জিভের পরিণমন। জিভের পরিণমন যখন হবে, যেভাবে হবে তার উপরে নির্ভর করে কিন্তু সেই শিশুটি কথা বলতে শিখবে। সেই জন্যই প্রথমে শিশুর মনের ভাব প্রকাশের পদ্ধতি হচ্ছে কান্নার মাধ্যমে, তারপর
আধো আধো স্বরে, যেটা বলি বাবলিং, তারপর আস্তে আস্তে এক দুটো শব্দ, তারপর আস্তে 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 কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যখন পরিণমন অনেকটি হয়ে যায় তখন কিন্তু আমরা খুব সুন্দরভাবে কথা বলতে পারি। সব ক্ষেত্রেই দেখবেন একদম ছোট শিশুকে যদি আমরা সাইকেল চালাতে দিই সে কিন্তু পারবে না, কারণ তার শরীর, হাড়, গোড়, পা, মাসেল এগুলো যতক্ষণ না পর্যন্ত পরিণমন না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে সাইকেল চালাতে পারবে না বা ভারী জিনিস নিতে পারবে না। ঠিক একই রকমভাবে প্রেরণা বা মোটিভেশন, কোনো একটা জিনিস করতে গেলে আমরা অল্পতেই হারিয়ে ফেলি, আমাদের জোশ হারিয়ে ফেলি, করতে ইচ্ছা করে না। কিন্তু যে জিনিসটার প্রতি আমাদের প্রেরণা বা মোটিভেটেড হই যে না আমাকে এই জিনিসটা করতে হবে, খুব ভালোবাসার বিষয়, বা কাউকে দেখেছি সেটা খুব ভালো লেগেছে, কারো ব্যক্তিত্ব আমাদের খুব ভালো লেগেছে, সে পেরেছে আমাদেরও করতে হবে, সেই প্রেরণাযুক্ত হয়ে যদি আমরা কোনো কিছু শেখার চেষ্টা করি তাহলে দেখবেন সেই শিখনটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। এবং মনোযোগ বা অ্যাটেনশন, মনোযোগ দিয়ে যে জিনিসগুলো আমরা দেখি বা শুনি বা পড়াশোনা করি, দেখবেন বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে, রান্নাবান্নার ক্ষেত্রেও হতে পারে, যে জিনিসটা আমরা মনোযোগ দিয়ে করি সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের ভালো হয়। কিন্তু আমরা সারাদিন ধরে বই নিয়ে বসে আছি, মুখস্থ করছি, কিন্তু পড়ার দিকে আমাদের মনোযোগ নেই, জোর করে বসে আছি, তাহলে কিন্তু সেই পড়াটা কিন্তু ভালো হবে না। আমরা 1 ঘন্টায় পড়ি বা আধা ঘন্টায় পড়ি, সেই আধা ঘন্টা পড়াটা যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু সেটা আমরা 4-5 ঘন্টার পড়ার সমান বা সারাদিনে পড়ার সমান। আমরা অল্প পড়ব কিন্তু মনোযোগ দিয়ে পড়ব এবং আগ্রহ। অনেকের অঙ্ক ভালো লাগে না, তাকে যদি আমরা অঙ্ক করতে দেই সে কিন্তু ভালো লাগবে না, কয়েকটা অঙ্ক করে আর করতে চাবে না। কিন্তু তাকে তার ভালো লাগার বিষয়টা দিয়ে যদি আমরা পড়তে বলি, সে যে জিনিসটি ভালোবাসে তাহলে সে কিন্তু আগ্রহ সহকারে সেই বিষয়টি নিয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করবে। ঠিক একই রকমভাবে যার যেটা আগ্রহ সেই বিষয়টি যদি তাকে দেওয়া হয় তাহলে কিন্তু সেই জিনিসটি থেকে সে কিন্তু শিখবে ভালো। যেমন আমার কম্পিউটার, এই জিনিসগুলো যে তৈরি করেছে এই জিনিসগুলো আমার খুব আগ্রহ, আমি কিন্তু সারাদিন বসে বসে আপনাদের জন্য কিন্তু এই কন্টেন্টগুলো রেডি করেছি। কিন্তু এরকম কন্টেন্ট রেডি করে অনেকেই হয়তো পারবে না, আবার অনেকে আমার থেকেও ভালো পারতে পারে। তখনই পারবে তার আগ্রহ যদি থাকে। যেমন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের আগ্রহ আছে এই বিষয়টি জানার, সেজন্যই কিন্তু আপনারা এই বিষয়টি, আমার ভিডিওটি আপনারা দেখছেন। যার এই জিনিসটি দরকার নেই সে কিন্তু দেখবে না আগ্রহ সহকারে। সেজন্য আগ্রহ সহকারে আমাদের কোনো কিছু শিখতে হবে, বা যে জিনিসটাতে আমাদের আগ্রহ নেই সেটাতে কিন্তু আগ্রহ জাগাতে হবে। 5 নাম্বার হচ্ছে মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি। সব কিছুর সঙ্গে মানসিক ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের অনেকে দেখবেন বন্ধুবান্ধবেরা আছে আপনাদের ক্লাসে পড়ে যারা অল্প পড়লেই অনেক কিছু মনে রাখতে পারে, যাদের বুদ্ধি বেশি। আবার অনেকে আছে যাদের বুদ্ধি কম, সারাদিন পড়াশোনা করে, তারা বুঝতে পারে না বা মাথায় ধরে রাখতে পারে না। এই মানসিক ক্ষমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানসিক ক্ষমতাটা বুদ্ধির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। কারণ আমরা মাথায় কতটা ধরে রাখতে পারি সেটাই হচ্ছে মানসিক ক্ষমতা। অনেকে দেখবে অনেক বাচ্চাগুলো মেন্টালি অ্যাবনর্মাল, কিছু বলে তারা বুঝতে পারে না, কিছু শিখতে পারে না, তাদের কিন্তু মানসিক ক্ষমতা কিন্তু খারাপ। আবার অনেকে দেখবেন আপনাদের মধ্যে অল্প কিছুতেই সে বুঝে যায় আমরা কি বলতে চাচ্ছি, বা একটা কাজ খুব ইজিলি সে করে দিতে পারে, বা কোনো সমস্যায় আপনি পড়েছেন সেই সমস্যা সে সলভ করে দিতে পারে। তাহলে বুঝতে হবে তার বুদ্ধি বেশি বা বুদ্ধি ভালো, এবং তার মানসিক ক্ষমতাও কিন্তু উন্নত। এই মানসিক ক্ষমতার উপরেও কিন্তু আমরা কতটা মাথায় ধরে রাখতে পারি কি কতটা ধরে রাখতে পারি না সেটা কিন্তু নির্ভর করে। অনেকে আছে সারাদিন পড়েও মাথায় ধরে রাখতে পারে না, আবার অনেকে আছে সেই একই রকম পড়া আধা ঘন্টা পড়লেই সে মনে রাখতে পারছে অনেক দিন ধরে। সেটা বুঝতে হবে তার মানসিক ক্ষমতার উপরে নির্ভর করছে। এটা আমরা সংক্ষেপে আলোচনা করলাম শিখনের উপাদানগুলো। এবার আস্তে আস্তে আমরা একটা একটা করে এই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। প্রথম উপাদান হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন।
ম্যাচুরেশন বা পরিণমন সম্পর্কে স্কিনার কি বলেছেন বা কাকে বলে? স্কিনার কি বলেছেন? পরিণমন হলো এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মোটামুটি নিয়মিতভাবে সংঘটিত হয়। পরিণমন, পরিণমনের কিন্তু আমাদের জোর করে কিছু করার হয় না। পরিণমন ছোট থেকে যে আমরা বড় হচ্ছি, আস্তে আস্তে কিন্তু নিজে নিজেই কিন্তু হবে। আমরা যদি চাই যে পরিণমন আজকে একদম অনেক করে ফেলবো, যেমন হবে না। যদি আমরা বলি যে আমাদের পরিণমন ধীরে স্থিরে হোক, সেটাও হবে না। তার শারীরিক গঠন, পরিবেশ সব কিছু মিলেমিশে একা একাই তার পরিণমন বা ম্যাচুরেশন কিন্তু হবে, সময় হলে অবশ্যই। গেসেল কি বলেছে? স্বকীয় অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণমন। আমাদের যে ভিতরের যে অর্গানগুলো নিজের থেকে আস্তে আস্তে পরিণমন হচ্ছে। একটু আগে বললাম একটি বাচ্চা সে একবারে কিন্তু হাঁটতে পারবে না, সে আস্তে আস্তে তার পায়ের পেশি বা হাড়গোড়ের পরিণমন ঘটবে, তারপরে সে হামাগুড়ি দিতে শিখবে, তারপর আরও পরিণমন হলে সে হাঁটতে শিখবে। পরিণমনটি কিন্তু একাকী হয়। ম্যাগিও কি বলেছেন? জৈবিক বিকাশের ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ছাড়াই আচরণ ধারা যে পরিবর্তন হয় তাই হলো পরিণমন। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমন হচ্ছে স্বাভাবিক বিকাশমূলক প্রক্রিয়া। এটা স্বাভাবিকভাবেই ঘটে, এখানে আমাদের কোনো হাত দেওয়ার নেই। অবশ্য পরিণমন নির্ভর করে আমরা কি খাদ্য খাচ্ছি, কি পরিবেশে আছি, তার উপরে অবশ্যই নির্ভর করে। 2 নম্বর কি বলছে? স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া বলতে যেটি আমাদের শারীরিকগত, সেটি হচ্ছে জৈবিক প্রক্রিয়া বলছে। যেহেতু আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবেই বিকশিত হয় বা পরিণমন হয়, সেজন্য কিন্তু বলা হচ্ছে এটি বা পরিণমনটি হচ্ছে স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। 3 নাম্বার সর্বজনীন প্রক্রিয়া। পরিণমন কিন্তু সবারই ঘটবে। হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে কারো পরিণমন খুব তাড়াতাড়ি ঘটবে, কারো দেরিতে ঘটবে, বা কারো স্বাভাবিক নিয়মে যেভাবে হয় সেভাবে ঘটবে। 4 নাম্বার নতুন চাহিদা সৃষ্টিকারী প্রক্রিয়া। পরিণমন যত বেশি হবে তত কি হবে? যেমন একটি শিশুর পরিণমন হচ্ছে সে হামাগুড়িতে শিখছে, আরও বেশি পরিণমন হলো সে কি হচ্ছে হাঁটতে শিখছে, আরও বেশি পরিণমন হলো সে দৌড়াচ্ছে। এরকম শিশুরা দেখবেন যত জীবের পরিণমন ঘটে, অল্প কথা আস্তে 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 একটা সময় আসে একটি শিশু এত কথা বলে, কারণ তার জীবের বিকাশ ঘটছে আর তার নতুন ধরনের চাহিদা, জানার চাহিদা, আরও কত কি করার চাহিদা বাড়ছে। 5 নাম্বার নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সীমাবদ্ধ। পরিণমন একটি বয়সসীমা পর্যন্ত সংগঠিত হয়, তারপরে কিন্তু পরিণমন কিন্তু হয় না। 6 নাম্বার অভ্যন্তরীণ প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়া বলতে একটা শারীরিক প্রক্রিয়া, সেই জন্য বলছি এটা অভ্যন্তরীণ প্রক্রিয়া। 7 নাম্বার দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া। আমাদের এই যে দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া বলতে এই যে মাংসপেশি, হাড় গোড় বৃদ্ধি পাচ্ছে, আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, মাংসপেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য দৈহিক ক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়ার কথা বলা হচ্ছে এখানে। পরের পয়েন্টটি হচ্ছে শিখনে পরিণমনের ভূমিকা। এই যে পরিণমন হচ্ছে, তা পরিণমনটি শিখনে কিভাবে ভূমিকা রাখে? পরিণমন না হলে শিখনে কি সমস্যা, পরিণমন ভালো হলে শিখনের কি সমস্যা, বা সে কি ভূমিকা রাখছে? তা শিখনে পরিণমনের ভূমিকা, 1 নম্বর ভূমিকা হচ্ছে শিখন ত্বরান্বিতকরণ। একটু আগে বললাম পরিণমন, আমাদের জীবের পরিণমন যত তাড়াতাড়ি ঘটবে তত আমরা কী করবো? কথা বলতে শিখব। তাহলে শিখন ত্বরান্বিত করণে তার জীবের বিকাশই যদি না ঘটে ঠিকঠাক, তাহলে আমরা কথা বলতে শিখব কি করে? আমাদের ভাষার বিকাশ ঘটবে কি করে? সেই জন্য পরিণমন যত তাড়াতাড়ি হবে শিখন আমাদের তাড়াতাড়ি হবে, এবং যার পরিণমন ধীর স্থির, খুব স্বল্প গতিতে যায়, তার পরিণমনও কিন্তু ধীর স্থিরভাবে হয়। 2 নাম্বার শিখনের গতি ও সীমা নির্ধারণ করে। অবশ্যই আমরা কত তাড়াতাড়ি শিখব না সেটি কিন্তু পরিণমনের উপরে নির্ভরশীল। 3 নাম্বার জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের সমন্বয় ঘটায়। 4 নাম্বার ভাষার বিকাশ বা বাচনিক বিকাশ ঘটায়। একটু আগে বললাম জীবের পরিণমন যদি না ঘটে তাহলে আমাদের ভাষার বিকাশ কী করে ঘটবে বা বাচনিক বিকাশ কী করে ঘটবে? এই পরিণমনের উপরে নির্ভর করবে যে আমরা কত তাড়াতাড়ি ভাষার বিকাশ ঘটবে বা কত তাড়াতাড়ি আমরা কথা বলতে পারবো কি পারবো না।
5 নাম্বার, পরিকল্পনা মাফিক শিক্ষাদান করে। 6 নাম্বার, শিখন প্রচেষ্টাকে কার্যকরী করে তোলে। এটা হলো পরিণমন। এবার আমরা চলে আসি প্রেরণা বা মোটিভেশনে। আমরা পরের ভিডিওতে প্রেরণা বা মোটিভেশন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আশা রাখছি আপনারা পুরো ভিডিও দেখেছেন এবং পরের পার্টটি দেখার জন্য আমরা ডেসক্রিপশন বক্সটি দেখুন, সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।